আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছো। আমরা আজকে পদের উপর সেকেন্ড ক্লাসটা করছি এবং আজকে আমরা মূলত গত ক্লাসে যেখানে শেষ করেছি সেখান থেকে শুরু করব। তবে তার আগে একটু ছোট্ট করে রিক্যাপ দিয়ে নেব, কারণ হচ্ছে যেহেতু আমরা আজকে বিশেষণ পদ পড়ব বা অ্যাডজেক্টিভ সম্পর্কে জানবো, তো অ্যাডজেক্টিভের প্রকারভেদগুলো আমরা আরেকবার একটু ছকটা দেখে নিই। যে ছকটা আমরা কিন্তু গতকাল ক্লাসের শেষেও দেখেছি, ঠিক আছে? তোমরা একটু দেখে নাও, আর ইন দ্য মিন টাইম তোমরা আমাকে লিখে জানাও যে বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের এই ক্লাসটাতে তোমরা জয়েন করেছো। আমি একটু তোমাদের কমেন্টগুলো চেক করে আসি, দেখি যে তোমরা কোথা কোথা থেকে জয়েন করেছো। আচ্ছা, তাসলিমা সুলতানা বলছে আসসালামু আলাইকুম। শামস আব্দুল্লাহ জাবির বলছে ঢাকা। মোহাম্মদ জান্নাতুল নাইম বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ইশরাত জাহান পুষ্প বলছে কুষ্টিয়া থেকে আছি। স্বপনদার শুভ সকাল বলছে আসিফ হোসেন। রাফি বলছে সিংগাইর মানিকগঞ্জ। মোসাম্মদ আয়শা বলছে তার বন্ধুদেরকে মেনশন করছে কেমন আছেন আপনি, বলছেন পুষ্প আলহামদুলিল্লাহ ভালো আছি। বগুড়া থেকে নাইম জয়েন করেছে। গোলাম জিলানি চৌধুরী কুমিল্লা থেকে জয়েন করেছে। কুমিল্লা থেকে আরও আছে মোহাম্মদ রুহুল আমিন। সামুজ্জ্বল দাস জয়েন করেছে বরিশাল থেকে। আসসালামু আলাইকুম, আমি বগুড়া থেকে জয়েন করেছি বলছে নুসরাত জাহান। চট্টগ্রাম থেকে তাসলিমা সুলতানা। মোসাম্মদ আয়শা গুড মর্নিং জানছে সবাইকে। ইফতেখার মাহমুদ আসসালামু আলাইকুম বলছে। রাজু আহমেদ নোয়াখালী থেকে। রাহাত ইসলাম শুভ সকাল বলছে মোসাম্মদ আয়শা বরিশাল। আশফাক আহমেদ ঢাকা। মেঘলা আসসালামু আলাইকুম। স্বপনদার সিলেট। তো দেখতে পাচ্ছি মানে দেশের প্রায় প্রতিটা প্রান্ত থেকেই কিন্তু আমাদের কাছে স্টুডেন্টরা চলে এসেছে। তো চলো আমরা তাহলে আজকের ক্লাসটা শুরু করি। তার আগে তোমরা প্রথমে কমেন্টে বলো যে গতকাল তোমাদেরকে যা পড়িয়েছিলাম সেটা তোমাদের মনে আছে কিনা, বুঝতে পেরেছো কিনা, এবং একটা ছোট্ট কাজ দিয়েছিলাম আজকে ক্লাসে আসার আগে, দেখি কে কে করেছো কাজটা। সেটা হচ্ছে যে আমি কিন্তু আজকে তোমাদেরকে এই যে বিশেষণের প্রকারগুলা এগুলো সম্পর্কে একটু রিডিং পড়ে আসতে বলেছিলাম। আমাকে একটু লিখে জানাতে যে কারা অলরেডি এই রিডিং পড়ার কাজটা করে এসেছো, তাহলে আমি বুঝতে পারবো যে আজকে কাদেরকে বেশি মনোযোগ দিয়ে পড়াতে হবে আর কাদেরকে একটু কম মনোযোগ দিলে বা কম প্রেশার দিলেও তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? দেখি কমেন্ট দেখি। ওকে, অনেকের কমেন্ট আমি দেখতে পাচ্ছি। পড়ালেখার তো নামগন্ধ নাই। আচ্ছা, এই যে আমাদের বুদ্ধিমান বন্ধুরা বলেছে যে করি নাই ভাই, পড়ি নাই ভাই। বাহ, চমৎকার। হ্যাঁ, তোমাদের উপর আমার পূর্ণ আস্থা বিশ্বাস ছিল যে তোমরা পড়বা না, এই জন্যই আমি আছি। ঠিক আছে, আমি আজকে পড়িয়ে দিই। অ্যাটলিস্ট তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আজকে পড়ানোর পরে তোমরা যাতে অ্যাটলিস্ট একবার বই থেকে পড়ো জিনিসটা, অথবা এই যে লেকচার শিটটা এটা যাতে একটু দেখো, কিংবা ক্লাসটা স্পিড বাড়ি হলেও একবার দেখো। তাহলে যেটা হবে যে তোমাদের কাছে পুরো ব্যাপারটা খুবই ক্লিয়ার হয়ে যাবে, ভুলবা না সহজে। ঠিক আছে? আচ্ছা, ওকে, দেখি। কেউই পড়ে নেই, আল্লাহ, আমার স্টুডেন্টরা তো ঠিক আমার মতোই, একটা বান্দাও পাইলাম না যে পড়েছে। আচ্ছা দেখি, তারপরে সামনে আগাই। তো দেখা যাক। নাম বিশেষণ। নাম বিশেষণ দুই প্রকার। নাম বিশেষণ কয় প্রকার? নাম বিশেষণ দুই প্রকার, আগেই বলেছি। নাম বিশেষণ দুই প্রকার। এক, যেটা নাউনকে বিশেষায়িত করে, আর দুই, যেটা প্রোনাউনকে বিশেষায়িত করে। অর্থাৎ দেখো, নাম বিশেষণ মানেই হচ্ছে সেটা একটা নামপদকে বিশেষিত করবে, অর্থাৎ বিশেষের বিশেষণ হবে কিংবা সর্বনামের বিশেষণ হবে। যেমন আমরা যদি বলি রহিম ভালো ছেলে। রহিম ভালো ছেলে, এইখানে ভালো, এই যে রেডমার্ক করা যে ভালোটা, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ বা এটা হচ্ছে একটা বিশেষণ। তো এইটা যেহেতু একটা নাউন বা যেহেতু একটা নামকে, নামটা কোনটা? এই যে রহিম, রহিমটা হচ্ছে এখানে নাম, নাম বা নাউন কিংবা বিশেষ্য। যেহেতু এই ভালো অ্যাডজেক্টিভটা এই রহিম নামক নাউনটাকে বিশেষিত করে, এই কারণে এই যে ভালোটা এটা কিন্তু একটা বিশেষণের বিশেষণ। এই ক্ষেত্রে এটা কিন্তু এখানে, সরি, এটা কিন্তু এখানে একটা বিশেষ্যের বিশেষণ। কি বললাম? এটা একটা বিশেষ্যের বিশেষণ, ঠিক আছে? সেই একই ভালো শব্দটাই
একই ভালো শব্দটাই যখন এই বাক্যটাতে ব্যবহৃত হচ্ছে, সে ভালো ছেলে, তখন কিন্তু এইটা একটা সর্বনামের বিশেষণ। কি হলো তখন? এটা একটা সর্বনামের বিশেষণ। কেন ব্যাপারটা এমন হলো? আচ্ছা, ওকে, কেন ব্যাপারটা এমন হলো? কারণ হচ্ছে যে আমরা দেখব একটা অ্যাডজেক্টিভ কোন ধরনের বাক্যে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ একটা বাক্যে ব্যবহৃত হওয়ার পরে সেই অ্যাডজেক্টিভটা যেই পদকে বিশেষায়িত করে সেই অ্যাডজেক্টিভটার কিন্তু ধরন, ক্যাটাগরি বা টাইপ সেটারই হয়ে যায়। যেমন নাউনকে যদি বিশেষায়িত করে বা বিশেষ্যকে যদি বিশেষায়িত করে তাহলে এটা কিন্তু একটা বিশেষ্যের বিশেষণ। আবার যদি এটা একটা সর্বনাম বা হচ্ছে প্রোনাউনকে বিশেষায়িত করে তাহলে কিন্তু এটা একটা সর্বনামের বিশেষণ বা এটা একটা প্রোনাউনের অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আশা করি নাম বিশেষণে যে দুইটা টাইপ আছে, বিশেষ্যের বিশেষণ এবং সর্বনামের বিশেষণ, এই দুইটা তোমরা ক্লিয়ার। আমাকে এখন যারা ক্লাসটা দেখলা, এইমাত্র যারা বুঝলা যে বিশেষ্যের বিশেষণটা কেমন হয় আর সর্বনামের বিশেষণটা কেমন হয়, তারা একটু আমাকে কমেন্টে লিখে জানাও যে দুইটা এক্সাম্পল দাও। তোমরা দুইটা পক্ষ হয়ে কেউ কেউ যাদের হচ্ছে নাউনের অ্যাডজেক্টিভ পছন্দ, অর্থাৎ কেউ কেউ হচ্ছে বিশেষ্যের বিশেষণটা লেখো, বিশেষের বিশেষণের একটা উদাহরণ দাও কমেন্টে, আর কেউ কেউ হচ্ছে সর্বনামের বিশেষণের একটা উদাহরণ দাও কমেন্টে। দেখি যে কোন পক্ষ জিতে। যেই পক্ষে এক্সাম্পল বেশি আসবে সেই পক্ষ জিতবে। ঠিক আছে, যেই পক্ষে এক্সাম্পল বেশি আসবে সেই পক্ষ জিতবে। আমি দেখি যে বিশেষ্যের বিশেষণের পক্ষটা জেতে নাকি সর্বনামের বিশেষণের পক্ষটা জেতে কমেন্টে। আচ্ছা, অলরেডি কমেন্ট আসতে শুরু করে দিয়েছে। ওকে, কমেন্ট দেখতে পাচ্ছি। এক একজন এত বুদ্ধিমান, নিজেদের নাম দিয়ে লিখছে যে ভালো ছেলে। আচ্ছা দেখি। ওকে, মিম আক্তার বলছে তিনি ভালো গান করেন, সর্বনাম এক। আশফাক আহমেদ বিশেষের বিশেষণ। আচ্ছা, আমিনা চৌধুরী বলছে বিশেষের বিশেষণ হচ্ছে ফারহান ভাই ভালো ছেলে, আমি কি ভালো কাজ করলাম কবে? আচ্ছা, জান্নাতুল নাইম বলছে নাইম নিয়মিত দুষ্টামি করে। নাইম নিয়মিত দুষ্টামি করে, এখানে কিন্তু কোনো বিশেষণ নাই। আচ্ছা, তারপর দেখি, সে ভালো গান গায়, বইটির লেখা ভালো ছিল। বইটি লেখা ভালো ছিল। রাহাত বলতো এটা কি বিশেষ্যের বিশেষণ নাকি সর্বনামের বিশেষণ? নীলাঞ্জনা নীলা বলছে আজ মিমের বিয়ে, এখানেও তো কোনো অ্যাডজেক্টিভ নাই। আচ্ছা, মাহজুজা দিয়া বলছে ফারহান ভাই ভালো পড়ায়, এত বুদ্ধিমান, চিন্তা করছে যে আমার নাম লিখলেই মনে হয় আমি কমেন্ট পড়বো। যাই হোক, জেবা আতিকা প্রিয়সী বলছে প্রিয় ভালো মেয়ে। আর তানহা মৃধা বলছে তারা ভালো খেলে। আচ্ছা, মিনহাজ পিয়াল বলছে মাহমুদুল্লাহ ভালো আয়না কিনতে পারে। মাহমুদুল্লাহ ভালো আয়না কিনতে পারে, এখানে কোনটা নাউন আর কোনটা অ্যাডজেক্টিভ বলো? ফুয়াদ হাসান আবার আমার নাম লিখছে যে ফারহান সাকিব ভালো পড়ায়। আমার নাম লিখলে এখন থেকে এক্সাম্পল পড়া বাদ, কারণ এইটা কমন হয়ে যাচ্ছে, তোমাদের সৃজনশীলতায় ঘাটতি দেখা দিচ্ছে, তোমরা নাম বানিয়ে লিখতে পারছো না। আচ্ছা, সে ভালো আবৃত্তি করে। অদিতি একজন মেধাবী শিক্ষার্থী। ইমতিয়াজ অনেক সুন্দর ছেলে। অ্যাঞ্জেল মুনা বলছে সে গুণবান। মিতা ভালো কবিতা আবৃত্তি করে, সে ভালো না। মোহাম্মদ আবদুল্লাহ বলছে তানহা মৃধা তিনি ভালো পড়ান। আজিজুল সুন্দর কবিতা লেখে, সে অনেক ভদ্র ছেলে। এই যে আরিফ হোসেন রাফি হচ্ছে দুই পক্ষেই আছে, দুই নৌকায় পা দিচ্ছে। বিশেষ্যের বিশেষণও বলেছে, সর্বনামের বিশেষণও বলছে। তিনি অভিজ্ঞ মিস্ত্রি বলছে সরকার অর্পিতা। তো আমি তোমাদের মধ্যে এই কমেন্ট কম্পিটিশন দেখলাম এবং এই কমেন্ট কম্পিটিশনে আমার জাজমেন্টে বিজয়ী হচ্ছে কারা? বিজয়ী কোন পক্ষ? আমার জাজমেন্টে বিজয়ী হচ্ছে সর্বনামের বিশেষণ পক্ষ। অর্থাৎ তোমরা বেশি বেশি নামের বিরোধিতা করেছো, অর্থাৎ তোমরা সর্বনাম প্রোনাউন দিয়ে অ্যাডজেক্টিভগুলোকে বেশি করেছো। ঠিক আছে, সো যারা হচ্ছে প্রোনাউনের পক্ষে তারা জিতছে এই গেমটা। দেখি পরের গেমটাতে কারা জিতে। তারপর দেখি, এরপরে আমরা নাম বিশেষণের বিভিন্ন রূপ দেখতে পাই। তো প্রথমত যেই জিনিসটা তোমাদেরকে বলা দরকার সেটা হচ্ছে যে এইখান থেকে
এইচএসসিতে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, এইচএসসিতে এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, যেহেতু এইচএসসির প্রশ্নটা সাবজেক্টিভ হবে। কিন্তু তোমাদের এই জিনিসগুলো একটু জেনে রাখতে হবে। মূলত এই জিনিসগুলো তোমাদের একটু জানতে হবে কিসের জন্য জানো? কিসের জন্য? অ্যাডমিশন টেস্টের জন্য। আমাদের মেইন টার্গেট কিন্তু এখন আসলে শুধুমাত্র এইচএসসি না, এইচএসসির পরবর্তীতে যে অ্যাডমিশন টেস্টটা, সেই অ্যাডমিশন টেস্টটাও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই অ্যাডমিশন টেস্টে ভালো করার জন্য তোমাদের কিছু জিনিস জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখি এখন একটু রূপবাচক নীল আকাশ। রূপবাচক বলতে কি বোঝায়? রূপ বলতে দেখতে কিরকম সেটাই কিন্তু বোঝায়। রূপ বলতে দেখতে কিরকম সেটাই কিন্তু বোঝায়, ঠিক আছে? তো নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ শব্দগুলো, অ্যাডজেক্টিভগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা কোনো কিছু একটা দেখতে কিরকম সেটা বোঝাচ্ছে, অর্থাৎ বর্ণনা করছে রূপটা কিরকম, ঠিক আছে? আচ্ছা, আশা করি রূপবাচকটা তোমরা বুঝবা, সমস্যা হবে না। তারপর আমরা দেখবো হচ্ছে গুণবাচক। গুণবাচক বিশেষণ কিরকম? গুণবাচক বিশেষণ হচ্ছে, গুণবাচক বিশেষণ কিরকম? যেখানে কারো কোনো গুণ বলা হচ্ছে, যেমন সে একজন চৌকস লোক। চৌকস মানে কি? চৌকস মানে হচ্ছে স্কিল্ড। তারপর হচ্ছে দক্ষ কারিগর, দক্ষ মানে হচ্ছে স্কিল্ড। ঠান্ডা হাওয়া, তার মানে হচ্ছে এইটা কেমন ঠান্ডা, ঠিক আছে? এরপর হচ্ছে অবস্থাবাচক। অবস্থা বলতে হচ্ছে এখন অবস্থা বা পরিস্থিতিটা কিরকম। তাজা মাছ, রোগা ছেলে, এগুলো হচ্ছে অবস্থাবাচক। তার অবস্থা হলো সে খুবই রোগা, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সংখ্যাবাচক। সংখ্যাবাচক কিরকম? সংখ্যাবাচক হচ্ছে হাজার লোক, 10 টাকা, 100 টাকা। অর্থাৎ এইখানে দেখো, এইখানে কিন্তু সংখ্যাবাচক আছে। এখন ছোটবেলায় আমি যে জায়গাটায় কনফিউজ হয়ে যেতাম সেটা হচ্ছে যে সংখ্যাবাচক আর পরিমাণবাচক আমি আলাদা করতে পারতাম না। সংখ্যাবাচক আর পরিমাণবাচক আমি আলাদা করতে পারতাম না। দেখি তোমরা আজকের ক্লাসের পর থেকে আলাদা করতে পারো কিনা। তো পরিমাণবাচকটা একটু দেখি। বিঘাটেক জমি, 1000 টনি জাহাজ, 1 কেজি চাল, ঠিক আছে? তার মানে এইখানে একটা জিনিস দেখো যে তখনই পরিমাণবাচক হবে, তখনই একটা অ্যাডজেক্টিভ বা তখনই একটা বিশেষণ পরিমাণবাচক হবে যখন তার সাথে কোনো একটা মেট্রিক ইউনিট। ইউনিটটা কিরকম দেখো, 1 কেজি। যদি এখানে এই কেজিটা না থাকতো, যদি এখানে 1 থাকতো শুধু, তখন কিন্তু এটা সংখ্যাবাচক বিশেষণ হতো। তখন কিন্তু এটা সংখ্যাবাচক বিশেষণ হতো। যদি এই যে 1000 টনি জাহাজ, তার মানে বোঝাচ্ছে হচ্ছে 1000 টনের জাহাজ। মনে করো 1000 টনের জাহাজ, ঠিক আছে? যদি শুধু 1000 থাকতো, যদি এখানে টনি এটা না থাকতো, অর্থাৎ এই যে পরিমাণবাচক এই যে ইউনিটটা, ঠিক আছে? ইউনিট কোনটা বুঝো? একক। একক বুঝো না? মনে করো মিটার, লিটার, তারপর হচ্ছে সেন্টিমিটার, ইঞ্চি, ফুট, এরপরে হচ্ছে মনে করো ঘনফুট। এই ধরনের যেই এককগুলো রয়েছে, এই এককগুলোকে বলা হয়, এই এককগুলোকে বলা হয় ইউনিট। তো এই ইউনিটগুলো যদি উল্লেখ থাকে তাহলে হচ্ছে সেটা হয়ে যায় পরিমাণবাচক বিশেষণ। আর যদি ইউনিট উল্লেখ না থাকে তখন সেটা হয় সংখ্যাবাচক। যেমন দেখো এইখানে 1000 টনি জাহাজ, এই যে 1000 টনি জাহাজ, এখান থেকে টন, টনটা কিন্তু একটা ইউনিট বা এটা একটা মেট্রিক ইউনিট। তো এই টনটা যদি আমি বাদ দিয়ে দিই, শুধু 1000 যদি হয়, তখন কিন্তু দেখো এখানে 1000 লোক, এটা কিন্তু একটা সংখ্যাবাচক বিশেষণ। আশা করি তোমরা সংখ্যাবাচক বিশেষণ এবং পরিমাণবাচক বিশেষণের মধ্যকার পার্থক্যটা বুঝতে পেরেছো। আমাকে একটু কমেন্টে লিখে জানাও যে সংখ্যাবাচক বিশেষণ এবং পরিমাণবাচক বিশেষণ তোমরা আলাদা করতে পারবা কিনা। কমেন্টে দেখি তোমরা কারা কারা পারবা, কারা কারা পারবা না। আচ্ছা, আল্লাহ, এই কি অবস্থা! ইশরাত জাহান পুষ্প বলছে এখন জিনিসটা সহজ লাগছে, স্কুলে থাকতে স্যার বলতো মুখস্থ করো, তখনই ভয়ে আর মাথায় আসতো না, ভাবতাম না যে বুঝে পড়বো। ফাতেমা আক্তার বলছে পারবো ভাইয়া, ইনশাল্লাহ পারবো ভাইয়া। রেজাউল খান বলছে জি ভাইয়া। মেঘলা ইসলাম বলছে জি পারবো। তানি বলছে পারবো। কলম্বিয়া লিবিয়া বলছে ক্লিয়ার। ইফতেখার মাহমুদ বলছে পারবো।
ক্লিয়ার বলছে মোহাম্মদ আব্দুল্লাহ। এমডি আবু নাসের বলছে পারবো। স্বপন দাস পারবো বলছে, বুঝতে পেরেছি মোসাম্মদ আয়েশা। এখন এই যে আমিনা চৌধুরী বলছে সংখ্যাবাচকে একক থাকবে না, পরিমাণবাচকে একক থাকবে। মাহজুজা দিয়া বলছে ভাইয়া আরেকবার বলেন, এখনই বলছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো তোমরা কারা কারা আজকে জীবনে এটা প্রথম বুঝলা, এর আগে মুখস্থ করার চেষ্টা করতে পুষ্পর মতো, পুষ্প স্কুলের মতো, আমাকে একটু লিখে জানাও, বুঝি যে তোমাদের আসলে এতদিন কি অবস্থা ছিল আর আজকে ক্লাসটাতে কারা উপকৃত হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। সো দিয়া বলছে আরেকবার বলতে, আমি আরেকবার একটু বলি। দিয়া দেখো, সংখ্যাবাচক আর পরিমাণবাচক বিশেষণ বা সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ কিংবা পরিমাণবাচক অ্যাডজেক্টিভ খুবই কাছাকাছি ধরনের অ্যাডজেক্টিভ। যেমন এইখানে যদি তুমি দেখো হাজার লোক, এটা একটা সংখ্যাবাচক বিশেষণ, আবার এখানে হাজার টনি জাহাজ, এইখানে এটা একটা পরিমাণবাচক বিশেষণ। তো এখন কিভাবে আমরা আলাদা করব যে কোনটা সংখ্যাবাচক আর কোনটা পরিমাণবাচক? সবসময় মনে রাখবা এইখানে যদি মেট্রিক ইউনিট অর্থাৎ মনে করো গ্রাম, লিটার, কেজি, তারপর হচ্ছে টন ইত্যাদি যদি উল্লেখ থাকে, একটা ইউনিট বা একক যদি উল্লেখ থাকে, তাহলে সেটা হয়ে যাবে পরিমাণবাচক, তাহলে সেটা হয়ে যাবে পরিমাণবাচক। ঠিক আছে, কতটুকু পরিমাণ একটা জিনিস বোঝো, কেন এটা পরিমাণবাচক? কারণ হচ্ছে মেট্রিক ইউনিট দিয়ে আমরা কিন্তু মূলত পরিমাণ বোঝাই যে এতটুকু পরিমাণ, 1 কেজি চাল, কতটুকু চাল, 1 কেজি চাল, কিংবা কতটুকু তেল, 1 লিটার তেল। তো এইভাবে আমরা পরিমাণটা বুঝি। এই কারণে যখন এই যে একই হাজারের পরে যখন এককটার উল্লেখ থাকে, যেমন টনি, তো এই যে টন, এই যে এককটা মেট্রিক ইউনিটে যখন উল্লেখ থাকে তখন সেটা হয় পরিমাণবাচক বিশেষণ, আর যখন এটা উল্লেখটা থাকে না তখন এটা হয় সংখ্যাবাচক বিশেষণ। ঠিক আছে, আশা করি দিয়া তুমি তোমার প্রশ্নের উত্তরটা বুঝে ফেলেছ। আচ্ছা, জেবা আতিকা প্রিয়সী বলছে আজকে বুঝলাম। ওরে আল্লাহ, এক বুদ্ধিমান বলছে এর আগে এগুলো পড়েই নাই, এমসিকিউ দিছি আন্দাজে। হাই হাই, ফাতেমা আক্তার বলছে আগে মুখস্থ করতাম সব। তাজিম তাহসিনা তান্নি বলছে আমি মুখস্থ করা লাগতো। স্বপনদার বলছে এর আগে কোনোদিন ব্যাকরণ পড়ে নেই। হাই হাই, সর্বনাশ। অনন্ত দেবনাথ বলছে ভাই আগে পড়ে নেই, আজকে প্রথম বুঝতে পারছি জান্নাতুল নাইম। অনেক অনেক জেনে ভালো লাগলো যে তোমাদেরকে অ্যাটলিস্ট একটা মুখস্থের হাত থেকে বাঁচাতে পারলাম। আচ্ছা, তারপর দেখি এরপর অংশবাচক, এইটা নিয়েও কিন্তু অনেক কনফিউশন। সেটা হচ্ছে যে অংশবাচক আসলে কোনগুলা, একটু দেখো, তো। আচ্ছা, সেটা হচ্ছে যে সম্পূর্ণ অংশ, ওই যে তোমরা কখনো ঐকিক নিয়মের অঙ্কগুলো করেছো না, ঐকিক নিয়মে আমরা কিন্তু সম্পূর্ণ অংশকে কি ধরি? সম্পূর্ণ অংশকে ধরি হচ্ছে 1। সম্পূর্ণ অংশকে কি ধরি? সম্পূর্ণ অংশকে ধরি হচ্ছে 1। ঠিক আছে, এই 1-এর চেয়ে কম যদি কোনো কিছু হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি কি? 1-এর চেয়ে কম যদি কোনো কিছু হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে তার অংশ, 1-এর অংশ, বা হচ্ছে 1-এর চেয়ে ছোট। বুঝছো? এইরকম যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকেই আমরা বলতে পারি যে এগুলো আসলে অংশবাচক। ঠিক আছে, এগুলো হচ্ছে অংশবাচক। ওকে, যেমন অর্ধেক সম্পত্তি, অর্ধেক বলতে কিন্তু 1-এর চেয়ে কম বোঝায়। সিকি পদ, সিকি বলতেও কিন্তু 1-এর চেয়ে কম বোঝায়। ঠিক আছে, আচ্ছা, এখন তোমরা কি বলতে পারবা যে সিকি আসলে কি? সিকি শব্দটার মানে কি বলো তো দেখি, পারো কিনা? আচ্ছা, ফুয়াদ হোসেন বলছে 1-এর 4 ভাগের 1 ভাগ। তানহা মৃধাও একই কথাই বলছে যে 25 পয়সা, 4 ভাগের 1 ভাগ। সিকি মানে সামান্য, আক্ষরিক অর্থে না, তবে সামান্য বলতে পারো আর কি। হ্যাঁ, সবচেয়ে ভালো কথা বলেছে হচ্ছে আমিনা চৌধুরী। আমিনা চৌধুরী বলছে সিকি মানে হচ্ছে কোয়ার্টার। জি, সিকি মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ। ঠিক আছে, সিকি মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ। ওই যে তোমরা হচ্ছে
রেস্টুরেন্টে গিয়ে কখনো বলেছো যে গ্রিল কতটুকু দিতে হবে? যে 1/4, 1/4 মানে হচ্ছে 4/1 একটা মুরগিকে কেটে 4 ভাগে ভাগ করে 1 ভাগ তোমাকে দিলে সেটা হচ্ছে তোমার জন্য একটা কোয়ার্টার, ঠিক আছে? তো আবার বছরের কোয়ার্টার হচ্ছে প্রতি 3 মাসে হয়, কারণ প্রতি 4টা ভাগ, আমি যদি বছরকে 4টা ভাগে ভাগ করি তাহলে প্রতি কোয়ার্টার হয় 3 মাসে, ঠিক আছে? তো সিকির অর্থ হচ্ছে 4/1। 4/1 মানে কি? সম্পূর্ণ অংশ একের চেয়ে কিন্তু ছোট। আচ্ছা, তারপরে উপাদানবাচক বিশেষণ হচ্ছে বেলে মাটি, মেটে মাটি, এগুলা উপাদান বা ইনগ্রেডিয়েন্ট বোঝায়। প্রশ্নবাচক বিশেষণ কোনগুলা? কত দূর পথ, কেমন অবস্থা, এগুলা। নির্দিষ্টতা জ্ঞাপক কি? এই লোক, সেই লোক, এইগুলো হচ্ছে নির্দিষ্টতা জ্ঞাপক, ঠিক আছে? বুঝতে পেরেছি, এগুলো হচ্ছে নির্দিষ্টতা জ্ঞাপক। আচ্ছা, তারপরে দেখি তানভীর চৌধুরী বলছে যে বাকি 3 ভাগ মুরগি কি দরাদরি করবে? হ্যাঁ, তুমি যেমন 1/4 একা যদি তুমি একটা গ্রিল মুরগি খাইতে যাও তানভীর, তাহলে তুমি কতটুকু খাবা? হাফ খাবা? আচ্ছা, ও আচ্ছা, জান্নাতুল জাবিন বলছে ভাইয়া ক্রমবাচক পড়া নেই। হ্যাঁ, সংখ্যাবাচকের পর পরিমাণবাচক বোঝাতে গিয়ে ক্রমবাচকটা বাদ গেছে, এটা একটু দেখো। এইটা তো একটু বোঝার ব্যাপার আছে, এটাও অনেকে জানি, মুখস্থ করো। ক্রমবাচক বিশেষণটা হচ্ছে, যেমন মনে করো 10ম শ্রেণী 70 পৃষ্ঠা, তো এইটা কিভাবে, কোনগুলো হচ্ছে ক্রমবাচক? এখন তোমরা বলতে পারো ভাই এখানে যদি 10 থাকতো, 10 জন লোক, আর এখানে যদি 10ম শ্রেণী থাকতো, তাহলে আমি কিভাবে বুঝতাম যে কোনটা ক্রমবাচক আর কোনটা সংখ্যাবাচক? ক্রমবাচক জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। ক্রমবাচক বিশেষণ হচ্ছে যখন কোনো কিছু ধাপে ধাপে বাড়তে থাকে। মানে দেখো, তুমি যদি বলো যে আমি 10ম শ্রেণীতে পড়ি, তার মানে কি এই যে তুমি আউট অফ নোহ্যার লাভ দিয়ে এসে 10ম শ্রেণীতে ভর্তি হয়েছ? তোমার 10ম শ্রেণীতে পড়ো বলতে কিন্তু বোঝানো হয় যে তুমি ক্লাস 1 পড়েছো, 2 পড়েছো, 3 পড়েছো, এমন, তাই না? যে গ্র্যাজুয়ালি পড়তে পড়তে তুমি এখন 10ম শ্রেণীতে আছো, অর্থাৎ যখন কোনো কিছু ধাপে ধাপে গণনা করা হয় বা গ্র্যাজুয়ালি বাড়তে থাকে, তখন সেটা হয়ে যায় ক্রমবাচক বিশেষণ। যেমন কিনা 70 পৃষ্ঠা, বইয়ের 70 পৃষ্ঠা, আমি যখন বলি যে এটা বইয়ের 70 পৃষ্ঠা আছে, তার মানে কিন্তু বইয়ের 70 পৃষ্ঠাটা র্যান্ডম শুরু হয়ে যায়নি, একদম ধাপ করে এসে 70 পৃষ্ঠা থেকে কিন্তু শুরু হয়ে যায়নি। এটা 1, 2, 3, 4, 5 এভাবে করে পৃষ্ঠা আগাতে আগাতে একসময় 70 পৃষ্ঠা পর্যন্ত হয়েছে, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পেরেছ? ওকে, তারপরে দেখি এরপরে আমরা নির্দিষ্টতা জ্ঞাপক যদি দেখি, নির্দিষ্টতা জ্ঞাপক বলতে বোঝানো হয় যে স্পেসিফিক করা, যে অমুক তমুক এইভাবে করে স্পেসিফিক করা, ঠিক আছে? এইগুলোই হচ্ছে নির্দিষ্টতা জ্ঞাপক। এরপরে একটু সামনে আগাই, আমরা এরপরে হচ্ছে বিশেষণ গঠনের পদ্ধতি জানব। বিশেষণ গঠনের পদ্ধতিগুলো আমরা একটু দেখি। প্রথমত ক্রিয়াবাচক বিশেষণ, মানে কিভাবে কিভাবে বিশেষণ পদ গঠন করা হয়, কিভাবে বিশেষণ পদ গঠন করা হয়। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়াবাচক বিশেষণ কিভাবে গঠন করা হয়। যেমন হারানো সম্পত্তি, খাবার পানি, হারানো সম্পত্তি, খাবার পানি, ঠিক আছে? আচ্ছা, ব্যাপারটা কি রকম? হারানো সম্পত্তি, খাবার পানি, ক্রিয়াবাচক বলতে বোঝানো হয় যে কোনো কিছু একটা কাজ সম্পর্কিত। তার মানে হচ্ছে দেখো, এখানে হারানো গেছে যেই সম্পত্তি, হারানোটাও কিন্তু একটা কাজ, অকাজ হয়েছে অবভিয়াসলি, কিন্তু হারানোটাও কিন্তু টেকনিক্যালি একটা কাজ, এই কারণে এটা হয়ে যাচ্ছে একটা ক্রিয়াবাচক বিশেষণ, ঠিক আছে? তার মানে হচ্ছে ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত বিশেষণ। তারপর মনে করো খাবার পানি, খাবার পানি এটা কিন্তু আপাতভাবে একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এটা একটা ক্রিয়াবাচক অ্যাডজেক্টিভ, কারণ এই খাবারটাও একটা কাজ বোঝায়, ঠিক আছে? কিসের পানি? খাবার পানি, খাবার পানিটাও কিন্তু একটা কাজ বোঝায়, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে অব্যয়জাত। এখন তোমাদেরকে আমি বুঝাই যে, আচ্ছা তোমরা হয়তো বা প্রশ্ন করতে পারো, আচ্ছা ভাইয়া অব্যয়জাত বিশেষণ আচ্ছা মানুষ কেন হলো? অব্যয়জাত বিশেষণ আচ্ছা মানুষ কেন হলো? উপরি পাওনা এটা কেন অব্যয়জাত হলো? দেখো, প্রথমত আমাদের বুঝতে হবে যে এখানে যে আচ্ছা আছে এটা একটা অব্যয়, এখানে যে উপরি আছে এটা একটা অব্যয়, কারণ আচ্ছা শব্দটার কোনো ধরনের কোনো পরিবর্তনই হয় না। আচ্ছা এই শব্দটা আমি সবসময় একই রকমই দেখতে পাই, আমরা যে কোনো বাক্যেই ব্যবহৃত হোক না কেন, যেভাবে ব্যবহৃত হোক না কেন, এটা সবসময় একই রকম থাকে। এই কারণে এটা একটা অব্যয়। এখন তাহলে তোমরা জিজ্ঞেস করতে পারো, ভাইয়া এটা যদি একটা অব্যয় হয়ে থাকে তাহলে এটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে কেন, বা কিভাবে, বা এটাকে অব্যয়জাত বিশেষণ বলা হচ্ছে কিভাবে? ঠিক আছে, দেখো
আমি যখন বলি যে আচ্ছা মানুষ তো আপনি, তার মানে আসলে কি হয়েছে, তার মানে বুঝে যে ধ্যাত তেরি, আপনি তো খুবই ফাউল ধরনের একটা মানুষ, ঠিক আছে, আপনি তো মিয়া খুবই ফালতু ধরনের মানুষ। এখানে এই যে আচ্ছা মানুষ, দেখো ব্যাপারটা খুবই ট্রিকি, ব্যাপারটা খুবই সাটল, একটু বোঝার ব্যাপার আছে। আচ্ছা মানুষ যখন আমি বলি তখন এই যে আচ্ছাটা, এটা কিন্তু একটা অব্যয়জাত শব্দ, তাই না? আচ্ছা, কারণ কি? কারণ হচ্ছে এইটার কোনো পরিবর্তন হয় না, এটার কোনো ধরনের কোনো চেঞ্জ হয় না। কিন্তু আমি যখন বলি আচ্ছা মানুষ তো আপনি, তখন কিন্তু আচ্ছা দিয়ে এই মানুষটার প্রতি একটা বিরক্তি প্রকাশ করা বোঝায়, এবং এই আচ্ছা দিয়ে তখন কিন্তু বোঝায় যে এই মানুষটা খুব একটা সুবিধার না, এই মানুষটা খুব একটা সুবিধার না, এই মানুষটার মধ্যে গ্যাঞ্জাম আছে, ঝামেলা আছে, প্যারা দেয়, ঠিক আছে, এই ধরনের মানুষ। এদেরকে কিন্তু আমরা বলছি আচ্ছা মানুষ তো আপনি, এতক্ষণ ধরে এতক্ষণ ধরে আমার সাথে জ্ঞান জ্ঞান করছেন, ঠিক আছে। এই যে এই কারণে এখানে যে আচ্ছাটা, এটা অব্যয়জাত হলেও এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমাকে একটু কমেন্টে লিখে জানাও তো, এই যে অব্যয়জাত শব্দ আচ্ছাটা এখানে কিভাবে বিশেষণ হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু লিখে জানাও তো দেখি। জান্নাতুল জাবিন বলছে জি ভাইয়া বুঝেছি। জাবির বলছে বুঝি নাই। রেজাউর খান বলেছে বুঝেছি, বুঝতে পেরেছি। স্বপনদার বলছে আচ্ছা মানুষ তো আপনি, এই শুক্রবারে আরাম করে ঘুমাবো ভাবছিলাম আর আপনি ক্লাস নিয়ে হাজির, খুবই দুঃখিত স্বপন তোমার সকালের ঘুম হারাম করে দেওয়ার জন্য। আচ্ছা, অনেকে বলেছো বুঝেছি, অনেকে বলেছো বুঝি নাই। আচ্ছা, এস সুফিয়ান বলছে এগুলো তো দেখছি সব এসএসসি বাংলা বইয়ের হুবহু ইনফো। হ্যাঁ, এটা তো তোমাদেরকে আমি মনে হয়, সুফিয়ান আজকে ক্লাসে নতুন, আবারও বলি তোমাদেরকে, সেটা হচ্ছে যে তোমাদের এইচএসসির জন্য সবচেয়ে স্ট্যান্ডার্ড বই হচ্ছে এসএসসির যেই বাংলা ব্যাকরণ বইটা আছে সেইটা। আমি যেটা করতাম, এটা সেদিনও আমি গ্রুপে পোস্ট দিয়েছিলাম, যে আমি যেটা করতাম যে আমার এইচএসসির সময় আমি বেসিক ক্লিয়ার করার জন্য বা বেসিকটা বোঝার জন্য, জানার জন্য বা চর্চা করার জন্য পড়তাম মূলত বাংলা এসএসসি বইটা, বাংলা ব্যাকরণের, যেটা কিনা এনসিটিবি কর্তৃক প্রণীত সেই বইটা, কারণ ওইটা সবচেয়ে স্ট্যান্ডার্ড বই। এবং আমি যেটা করতাম, আমি একটা টেস্ট পেপার জোগাড় করেছিলাম, যে টেস্ট পেপারটা থেকে আমি বিগত বছরে কোন কোন প্রশ্নগুলো এসেছিল এইচএসসিতে, কিভাবে কিভাবে এসেছিল সেগুলো সলভ করতাম এবং খাতায় সেগুলো লিখে রাখতাম, ঠিক আছে। আমি তোমাদের আবারও বলি, বাংলা ব্যাকরণের জন্য আমি আলাদা বাইরের কোনো বই ব্যাকরণের জন্য কখনো কিনি নাই, ঠিক আছে। ওকে, তারপরে আচ্ছা, অনেকে বলছো যে বুঝেছি, অনেকে বলছো বুঝি নাই, আমি একটু বুঝাই দেই আবার। রেজাউর খান বলছে খাবার পানির ব্যাপারটা বুঝি নাই, ঠিক আছে, দুইটা জিনিস বোঝায়। প্রথমে বোঝা হচ্ছে অব্যয়জাত। তোমরা আমাকে বলো তো, একটা শব্দ কখন অব্যয় হয়? একটা শব্দ তখনই অব্যয় হয়, একটা পদ তখনই অব্যয় হয় যখন কিনা তার কোনো ধরনের কোনো পরিবর্তন হয় না, তার কোনো ধরনের কোনো চেঞ্জ হয় না। যেমন এই যে আচ্ছা কিংবা এই যে উপরি, ঠিক আছে, এই যে আচ্ছা শব্দটা, এটা কিন্তু একটা অব্যয়। এটা একটা অব্যয় হওয়ার কারণ হচ্ছে আচ্ছা শব্দটা যেই পদের সাথেই বসুক না কেন, আচ্ছা শব্দটা যেই বাক্যেই ব্যবহৃত হোক না কেন, এটার কিন্তু কোনো চেঞ্জ হয় না, এটার কিন্তু কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে, এটার কোনো চেঞ্জ বা কোনো ধরনের কোনো পরিবর্তনই হয় না। এই কারণে এটা একটা অব্যয়জাত শব্দ। কিন্তু ঘটনা হচ্ছে এইখানে এটা কেন একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, কারণ আমি যখন বলি আচ্ছা মানুষ তো আপনি, যেমন তোমাদের একজন বন্ধু বলছে আচ্ছা মানুষ তো আপনি শুক্রবার সকালের ঘুমটা হারাম করে দিয়েছেন, আচ্ছা বলতে তখন কিন্তু যার সম্পর্কে বলা হচ্ছে তার সম্পর্কে একটা নেগেটিভ ভাইব দেওয়া হচ্ছে, অর্থাৎ তার অবস্থা বোঝানো হচ্ছে, তার দোষ অথবা গুণ বোঝানো হচ্ছে। এই ব্যাপারটা বোঝানো হচ্ছে দেখে এখানে যে আচ্ছা, এটা আপাতভাবে অব্যয়জাত হলেও বা অব্যয় থেকে উৎসরিত হলেও, অব্যয় শব্দের মতো হলেও, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ এইটা, ঠিক আছে। আশা করি এইবার তোমরা ব্যাপারটা বুঝেছো, ঠিক আছে। ওকে ওকে, তারপর দেখি, এরপরে হচ্ছে উপরি পাওনা। উপরি পাওনা বলতে আমরা যেটা বুঝি, উপরি পাওনা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে মানে মানে মনে করো হচ্ছে যে উপরি পাওনাও কিন্তু একটা নেগেটিভ ভাইব দেয়। উপরি পাওনা বলতে কি বোঝায় জানো? মনে করো হচ্ছে যে কেউ একজন কেউ কেউ একজন হচ্ছে
মানে মনে করো চোর একটা, মনে করো কেউ চুরি করতে এসে ধরা পড়েছে, ঠিক আছে, একটা একটা এক্সাম্পল দেই যাতে তুমি উপরি পাওনাটা বুঝো। চোর চুরি করতে এসে ধরা পড়েছে, ঠিক আছে, তো তাকে পুলিশে তো দেওয়া হয়েছেই, উপরি পাওনা হিসেবে তাকে সবাই মিলে গণধোলাই দিয়েছে, উত্তম মধ্যমও দিয়েছে, ঠিক আছে, এইটা হচ্ছে উপরি পাওনা। এখানে যে উপরিটা, উপরি বলতে হচ্ছে বাড়তি বা বোনাস বোঝায়, উপরি পাওনা বলতে বাড়তি বা বোনাস বোঝায়, মানে একটু কিছু এক্সট্রা। তার মানে একজন চোরের শাস্তি কিন্তু আসলে তাকে পুলিশে দেওয়া বা আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সেইটার পাশাপাশি তাকে যে সবাই মিলে ধরে উত্তম মধ্যম দিয়েছে, তাকে যে সবাই মিলে গণধোলাই দিয়েছে, এইটা কিন্তু একটা তার জন্য উপরি পাওনা বা বোনাস, এইটার কথাই বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি নাবুর আলী প্রধান বলছে গঠনে কোনো পরিবর্তন হয় না নাকি অর্থে? গঠনে কোনো পরিবর্তন হয় না, তুমি আকার আকৃতি দেখো কোনো পরিবর্তন হয় না, অর্থের পরিবর্তন হয়, অর্থের পরিবর্তন হয় দেখেই কিন্তু এটা অ্যাডজেক্টিভ হিসেবে বিবেচিত হচ্ছে। এখানে যে আচ্ছা, এখানে যে উপরি, এখানে অর্থের অর্থের পরিবর্তন হয় দেখেই কিন্তু এটা বিশেষণ হিসেবে বিবেচিত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি সর্বনামজাত, কবেকার, কোথা, কোথাকার কে, ঠিক আছে। সর্বনামজাত বলতে কিরকম দেখো, বলাই হচ্ছে যে এটা একটা সর্বনাম, কেন, কারণ হচ্ছে এটা কোনো স্পেসিফিক কিছু বলা হয় নাই, এটা নাউনের সাপ্লিমেন্ট হিসেবে বা নাউনের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে সমাস সিদ্ধ, সমাস সিদ্ধ আমরা অলরেডি কিন্তু সমাস পড়েছি, যেমন হচ্ছে বেকার, নিয়ম বিরুদ্ধ, চৌচালা ঘর, এগুলো হচ্ছে, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। কিভাবে এগুলো গঠিত হয়েছে? সমাসের মাধ্যমে। তারপর হচ্ছে বিপসামূলক, হাসি হাসি মুখ, কাঁদো কাঁদো চেহারা, ডুবু ডুবু নৌকা, ঠিক আছে, এগুলোও কিন্তু হচ্ছে বিপসামূলক, ঠিক আছে। বিপসামূলক বলতে কি বোঝায়? বিপসামূলক বলতে বোঝা হচ্ছে, আচ্ছা, অনন্ত দেবনাথ বলছে ভাই স্লাইডটা প্লিজ দিয়ে দেন, অবশ্যই দিয়ে দেব। বিপসামূলক বলতে বোঝায় যে বিপসামূলক বলতে বোঝায় যে সেম অ্যাজ, যখন একই রকমের দুইটা ক্রিয়া, ঠিক আছে, পরপর বসে তখন সেটাকে আমরা বলি বিপসামূলক, ঠিক আছে। যেমন হাসি হাসি মুখ, একজনের মুখ দেখে বোঝা যাচ্ছে যে সে একটু হাসি হাসি, আবার একজনের কাঁদো কাঁদো চেহারা দেখে বোঝা যাচ্ছে যে তার অবস্থা ভালো না, তখন এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। অনুকার অব্যয়জাত, অনুকার অব্যয়জাত বলতে কি বোঝায় জানো? অনুকার বলতে অনুকরণ বোঝায়। তার মানে হচ্ছে আমরা কখনো কখনো কল্পনা করি যে আচ্ছা এই শব্দটা, প্রকৃতির এই শব্দটা আসলে এই রকম, যেমন যখন শীত পড়ে তখন আসলে কিন্তু কনকন করে আওয়াজ হয় না, কিন্তু আমরা কল্পনা করি কনকনে শীত। যখন হাওয়া বয়, যখন বাতাস বয়, তখন কি আসলে সনসন করে আওয়াজ হয় না? হয়, সনসন করে কিন্তু আওয়াজ হয় না, তা আমরা কল্পনা করি নি যে সনসন করে আওয়াজ হচ্ছে। যখন আগুন জ্বলে তখন কিন্তু আমরা বলি যে ধিকি ধিকি আগুন জ্বলছে, ঠিক আছে। তো এই কারণে এগুলোকে বলা হয় অনুকার অব্যয়জাত। এরপর হচ্ছে কৃদন্ত, কৃদন্ত এসেছে মূলত কৃত প্রত্যয় থেকে, এটা একটা মানে বিস্তর বিস্তৃত আলোচনা। কৃদন্ত পদ এবং তদ্ধিত পদ, এটা যখন তোমাদের আলাদা পড়াবো তখন তোমরা এই ব্যাপারটা আরো ভালো মতো বুঝবা। কৃদন্ত পদ হচ্ছে মূলত ক্রিয়ার সাথে, যখন ক্রিয়া বা ধাতুমূলের সাথে যখন অন্য কোনো শব্দাংশ যুক্ত হয়, অন্য কোনো প্রত্যয় যুক্ত হয়, তখন সেটা হয়ে যায় কৃদন্ত পদ। আর তদ্ধিতান্ত পদ কোনটা? যখন হচ্ছে কোনো এইরকম, যখন কোনো নাম শব্দের সাথে, অর্থাৎ কোনো শব্দাংশের সাথে, যখন কোনো নাম প্রকৃতির সাথে, নাম প্রকৃতির সাথে যখন কোনো নাম প্রত্যয় যুক্ত হয় তখন সেটা হয়ে যায় তদ্ধিতান্ত। যেমন জাতীয় সম্পদ, নৈতিক দল। তো কিভাবে বুঝবো যে কৃদন্ত কোনটা আর হচ্ছে কৃদন্ত কোনটা, তদ্ধিতান্ত কোনটা? যখন আমরা দেখব যে চলন্ত দিয়ে বোঝাই, চলন্তকে আমরা যদি বিশ্লেষণ করি আমরা পাবো হচ্ছে চল যোগ অন্ত, ঠিক আছে। চলন্তকে আমরা যদি বিশ্লেষণ করি আমরা পাবো চল যোগ অন্ত। এখন এই যে চল, এটা কিন্তু একটা ভার্ব, এই যে চল এটা কিন্তু একটা ধাতুমূল বা এটা একটা ভার্বের ক্ষুদ্রাংশ। এইটার সাথে যখন কোনো কিছু যুক্ত হয়ে একটা শব্দ গঠন করে তখন আমরা সেটাকে কৃদন্ত পদ বলি, তখন আমরা সেটাকে কৃদন্ত পদ বলি, ঠিক আছে। আর যখন এইটা হয় না, অর্থাৎ কৃদন্ত পদ ছাড়া বাকি যে পদগুলো আছে সেগুলোকে আমরা বলি তদ্ধিতান্ত, ঠিক আছে। ক্লিয়ার তোমাদের কাছে? আচ্ছা,
আচ্ছা দেখি। একটু তোমাদের কমেন্ট দেখি। একজন বলেছে যে ভাইয়া তামিম ইসলাম বলছে ক্লিয়ার, বাট জানি না কতদূর মনে থাকবে নিয়মগুলো। একটু আজকের ক্লাসের পরে একবার নিজে পড়ে নিও, তাহলেই মনে থাকবে। যদি আজকের, তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের ক্লাসে যারা যা কিছু নতুন করে বুঝছো কিছুই মনে থাকবে না যদি তোমরা আমার ক্লাসের পর অ্যাটলিস্ট একবার না পড়ো, ঠিক আছে? আচ্ছা, ফাতেমা আক্তার বলছো ভাইয়া কৃদন্ততা আবার একটু বলেন। এমডি মাজহারুল বলছে পরীক্ষার সময় মনে পড়লেই হবে। পরীক্ষার সময় মনে পড়বে কিভাবে? রাফি খুবই বুদ্ধিমান বলছে যে ক্লাস করতে করতে নাস্তা করে ফেললাম। আয় হ্যাঁ, আমি তো নাস্তা করার সময় পাই নাই। লাস্টের গুলোতে একটু সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, বোঝাচ্ছি। তো একটা একটা প্রশ্ন করেছিল তোমাদের একজন বন্ধু, যে বলেছে ভাইয়া বিপ্সামূলক আর অনুকার অব্যয়জাতের অর্থ আলাদা করে বুঝি না। একটা জিনিস বোঝো, যে যেমন বিপ্সামূলকটা মূলত বোঝা হচ্ছে সেম অ্যাজ ভার্ব, লিখে দেয় সেম অ্যাজ ভার্ব। সেম অ্যাজ ভার্ব, ঠিক আছে? তার মানে দেখো, হাসি হাসি মুখ, তার মানে কেউ হাসছে এমন একটা মুখ যখন বোঝায় তখন সেটা বিপ্সামূলক হয়। কাঁদো কাঁদো চেহারা, তার মানে কেউ প্রায় কেঁদেই ফেলছে, একটা কিন্তু কাজ বোঝাচ্ছে, এই কারণে এইটা হচ্ছে একটা ভার্বের মতো, এই কারণে এটা বিপ্সামূলক। তারপর ডুবু ডুবু নৌকা, তার মানে একটা নৌকা প্রায় ডুবেই যাচ্ছে, এইটা হচ্ছে বিপ্সামূলক। তার মানে যখন ভার্ব হবে তখন সেটা বিপ্সামূলক হবে। আর অন্য জায়গায় এটা অনুকার অব্যয়জাত হবে। অনুকার অব্যয়জাত বলতে মূলত অনুকরণমূলক ধ্বনি, ধ্বনি থেকে বোঝায়, ঠিক আছে? অনুকরণমূলক ধ্বনি। যেমন আমরা মনে করি যে হাওয়া যখন বয় সেটা শন শন করে আওয়াজ হয়, যখন শীত পড়ে তখন একটা কন কন করে আওয়াজ হয়, এরকম আমরা মনে করি, আসলে যদিও সেটা না। আচ্ছা, এরপরে দেখি এরপরে উপসর্গযুক্ত বলতে নিখুঁত, নি এটা একটা উপসর্গ, অপহৃত এইটা একটা, অপটা একটা উপসর্গ, নির্জলা এই নিটা একটা উপসর্গ, ঠিক আছে? আর বিদেশি শব্দ গঠন করে কিভাবে হয়, নাস্তানাবুদ, বেওয়ারিশ, বেওয়ারিশ এটা এটা কিন্তু একটা বিদেশি শব্দ। এগুলা এগুলা দিয়েও কিন্তু বিশেষণ বা অ্যাডজেক্টিভ গঠিত হয়, ঠিক আছে? আচ্ছা, স্বপনদার বলছে তার মানে কি দুইবার যেগুলো থাকে তাই বিপসা? না, দুইবার কিন্তু শুধু, মানে শুধু দুইবার থাকলে বিপসা হবে এরকম কিন্তু না। কারণ হচ্ছে একটা জিনিস দেখো, যে এখানে অনুকার জাত, অনুকার অব্যয়জাত যেগুলা সেগুলো কিন্তু দুইবার আছে, কনকনে, সনসনে, ধিকি ধিকি, এগুলো তো কিন্তু দুইবার আছে। আচ্ছা, তামিম ইসলাম বলছে বিপসা মানে হচ্ছে যুগপৎ ব্যাপ্ত থাকার ইচ্ছা। আচ্ছা, কোনো শব্দের বারবার প্রয়োগ এবং বারবার ঘটা। ঠিক আছে, মোটামুটি। ঠিক আছে, আমরা তাহলে পরের অংশে যাই। এরপরে আমরা জানবো হচ্ছে ভাব বিশেষণ সম্পর্কে। এরপরে আমরা জানবো ভাব বিশেষণ সম্পর্কে, ঠিক আছে? কি সম্পর্কে জানবো? ভাব বিশেষণ সম্পর্কে। আচ্ছা, তো ভাব বিশেষণ কয় প্রকার? ভাব বিশেষণ সম্পর্কে আমরা দেখেছি যে ভাব বিশেষণে 4টা প্রকার ভেদ আছে। 1 ক্রিয়া বিশেষণ, 2 বিশেষণের বিশেষণ, 3 অব্যয় বিশেষণ এবং 4 বাক্যের বিশেষণ। আচ্ছা, ক্রিয়া বিশেষণ কিরকম? ক্রিয়া বিশেষণটা হচ্ছে ভার্বকে মূলত বিশেষিত করে, বা ভার্বের দোষগুণ, অবস্থা ইত্যাদি বোঝায়। যেমন যে পদ ক্রিয়া বিশেষণ সম্পর্কে বলা হচ্ছে, যে পদ
ক্রিয়া সংগঠনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে। যে পদ ক্রিয়া সংগঠনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে। বিশেষণের বিশেষণটা কিরকম? যেইটা মূলত বিশেষণকে বিশেষায়িত করে। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারলাম যেই পদটা মূলত নিজে অ্যাডজেক্টিভ হয়েও আরেকটা অ্যাডজেক্টিভকে বিশেষিত করে সেইটাকে বলা হয় বিশেষণের বিশেষণ। সেটাকে বলা হয় বিশেষণের বিশেষণ। এই যে ক্রিয়া বিশেষণটা, এইটার ইংরেজি রূপটা কেমন হতে পারে? তোমরা কি আমাকে কমেন্টে একটু লিখে জানাতে পারবা যে ইংরেজিতেও কিন্তু ক্রিয়া বিশেষণ আছে, ইংরেজি গ্রামারেও কিন্তু ক্রিয়া বিশেষণ আছে, এইটা কিরকম হবে বলো তো দেখি, পারো কিনা? ক্রিয়া বিশেষণের ইংরেজি রূপ কোনটা বলো তো দেখি, পারো কিনা? স্বপন দাস সবার আগে বলছে অ্যাডভার্ব। ফুয়াদ হাসান বলছে অ্যাডভার্ব, মেঘলা ইসলাম বলছে অ্যাডভার্ব, হাদি শাফায়াত অ্যাডভার্ব বলছে অ্যাডভার্ব। হ্যাঁ, এক্স্যাক্টলি। ইংলিশ গ্রামারে ভার্বকে যেটা বিশেষিত করে সেটাকে বলা হয় অ্যাডভার্ব, আর বাংলা ব্যাকরণে বিশেষণকে যেটা ক্রিয়াকে যে বিশেষণটা বিশেষিত করে সেটাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। অর্থাৎ ইংরেজিতে যেটা অ্যাডভার্ব, বাংলায় সেটা ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, তারপর অব্যয় বিশেষণ। অব্যয় বিশেষণ খুবই সহজ, যেটা মূলত অব্যয় পদকে বিশেষিত করে। 4 নম্বর হচ্ছে বাক্যের বিশেষণ। বাক্যের বিশেষণ মূলত সম্পূর্ণ বাক্যকে বিশেষিত করে। বাক্যের বিশেষণ মূলত সম্পূর্ণ বাক্যকে বিশেষিত করে। ঠিক আছে, এখন আমরা কয়েক প্রকারের বিশেষণ একটু ঝটপট জলদি জলদি দেখে নেই। প্রথমে ক্রিয়া বিশেষণ। একটু এক্সাম্পলটা যদি আমরা দেখি, ধীরে ধীরে বায়ু বয়, তার মানে ধীরে ধীরে আস্তে আস্তে করে বাতাস বয়ে চলে। এইখানে এই যে বাতাস, এটা একটা নাউন, এবং এই যে বয়ে চলা, এই যে বহমান থাকা, এইটা হচ্ছে একটা ভার্ব। তার মানে এইখানে দেখো, এইখানে কিন্তু এই যে বয়ে চলাটাকে বিশেষায়িত করছে কি, একটু বোঝার চেষ্টা করি। এটা যদি ধীর বায়ু হতো, এই বাক্যটা যদি এমন হতো যে ধীর বায়ু ভালো লাগে, একটু বুঝি। হ্যাঁ, বাক্যটা যদি এরকম হতো যে ধীরে ধীরে বায়ু বয়, এমন না হয় যদি বাক্যটা এমন হতো যে ধীর বায়ু বা মন্থর বায়ু ভালো লাগে, তখন কিন্তু এইখানে বিশেষণটা, অ্যাডজেক্টিভটা বিশেষায়িত করতো মূলত বায়ু শব্দটাকে, নাউনটাকে কিন্তু বিশেষায়িত করতো। কেমন বাতাস, কেমন বাতাস, ঠান্ডা বাতাস, বা কেমন বাতাস, ধীর বাতাস, মন্থর বাতাস। ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে এইখানে ধীরে ধীরে বলতে বোঝানো হচ্ছে ভার্বটাকে বিশেষিত করা হচ্ছে। অর্থাৎ কিভাবে করে বাতাসটা বয়ে যায়, কিভাবে করে বাতাসটা বয়ে যায় সেটাই কিন্তু বোঝানো হচ্ছে। এই কারণে এইখানে ধীরে ধীরে বায়ু বয়, এইটা একটা, এইখানে ধীরে ধীরে বায়ু বয়, এইটা একটা ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখি এরপরে আমরা দেখব অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ। এরপরে আমরা দেখব অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ। আচ্ছা, যেমন ফর এক্সাম্পল আমরা যদি বলি যে এ ব্যাপারে সে অতিশয় দুঃখিত, এইটা একটা বিশেষণের বিশেষণ, বা এটা একটা অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ। কেন? কারণ হচ্ছে আমরা দেখো, আমরা এখন বলতে পারো যে আচ্ছা ভাইয়া, তাহলে এখানে বিশেষণের বিশেষণ যখন হবে, তার মানে ব্যাপারটা বুঝছি। ব্যাপারটা হচ্ছে এইরকম যে ভাইয়া, বাক্যে দুইটা অ্যাডজেক্টিভ থাকবে, একটা অ্যাডজেক্টিভ আরেকটা অ্যাডজেক্টিভকে বিশেষিত করবে। এরপরে ভাইয়া প্রশ্ন সেটা হচ্ছে যে কোন অ্যাডজেক্টিভটাকে বিশেষায়িত করবে। এই ব্যাপারটা বোঝা কিন্তু খুবই সহজ। দেখো, আমরা
ইংরেজি গ্রামারের ক্ষেত্রে আমি আগেও বলেছি যে আমি ইংলিশ গ্রামারের সাথে মিলিয়ে মিলিয়ে পড়াই, যাতে করে তোমাদের দুইটারই চর্চা হয়ে যায়। আমরা একটা জানি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আরেকটা কি ভার্ব, একটা মনে করো অক্সিলিয়ারি ভার্ব, আরেকটা হচ্ছে মনে করো মেইন ভার্ব। ঠিক আছে, একটা বাক্যে মনে করো মেইন ভার্ব আছে, অক্সিলিয়ারিও ভার্ব আছে, তাই না? তখন কিন্তু আমাদের কাছে বুঝছি যে আচ্ছা এটা মেইন ভার্ব, এটা অক্সিলিয়ারি ভার্ব। ওই বাক্যটা থেকে মেইন ভার্বটা যদি নাই করে দেওয়া হয়, ঠিক আছে, তাহলে কিন্তু যেই ভার্বটা থেকে যায় সেই অক্সিলিয়ারি ভার্বটাই কিন্তু তখন মেইন ভার্ব হয়ে যায়। একই রকমভাবে বিশেষণের বিশেষণ নির্ণয় করতে পারবো আমরা একই রকমভাবে, যেমন এ ব্যাপারে সে অতিশয় দুঃখিত। দেখবা যেই অ্যাডজেক্টিভটা বাদ দিলে বাক্যটা অর্থ সম্পূর্ণ করতে পারে না, সেটাই হচ্ছে এখানে মেইন অ্যাডজেক্টিভটা, এবং সেটাকেই অন্য আরেকটা অ্যাডজেক্টিভ বিশেষায়িত করে। যেমন ফর এক্সাম্পল আমরা যদি বলি এ ব্যাপারে সে অতিশয় দুঃখিত, এ ব্যাপারে সে অতিশয় দুঃখিত, এইখানে আমরা যদি বলি যে এ ব্যাপারে সে অতিশয় দুঃখিতটা যদি আমরা না বলি, আমরা যদি বলি এ ব্যাপারে সে অতিশয়, এই অতিশয়টাও কিন্তু অ্যাডজেক্টিভ। এই অতিশয় বলতে অনেক বোঝায়, বুঝছো? এ ব্যাপারে সে খুবই দুঃখিত। আচ্ছা, এ ব্যাপারে সে অতিশয় দুঃখিত, এইখানে আমরা যদি দুঃখিত শব্দটা উল্লেখ না করে দুঃখিতটা বাদ দিয়ে দেই, তাহলে বাক্যটা হয়ে যায় এ ব্যাপারে সে অতিশয়। তার মানে এটা কিন্তু মেইন অ্যাডজেক্টিভ না। বাক্যের মেইন অ্যাডজেক্টিভ হওয়ার মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা বাক্যকে সম্পূর্ণ করতে দিবে, বা এটা বাক্যকে সম্পূর্ণ করবে। যেমন আমি যদি বলি এ ব্যাপারে, এখন দেখো অতিশয় তো একটা অ্যাডজেক্টিভ, দুঃখিত অ্যাডজেক্টিভটা বাদ দিয়ে দেখলাম যে এটা বাদে বাক্যটা গঠনই হয় না, বা বাক্যটার অর্থ ঠিকমতো হয় না। আমরা যদি এখন দেখি যে এ ব্যাপারে সে অতিশয় দুঃখিত, এই অতিশয়টা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কি হয়? এ ব্যাপারে সে দুঃখিত, এ ব্যাপারে সে দুঃখিত, অর্থাৎ অতিশয় এই যে অ্যাডজেক্টিভটা রয়েছে, এই যে শব্দটা রয়েছে, এই শব্দটা ছাড়াও বাক্যটা গঠিত হতে পারে, এই শব্দটা ছাড়াও বাক্যটা তার অর্থ প্রকাশ করতে পারে, এই শব্দটা ছাড়াও এখানে আমরা বুঝতে পারি যে একটা অ্যাডজেক্টিভ আছে। তার মানে এইখানে যে অতিশয়টা, এই অতিশয়টা একটা এক্সট্রা জিনিস, এটা একটা বাড়তি জিনিস, যেই বাড়তি অ্যাডজেক্টিভটা না থাকলেও বাক্যটা যে বিশেষিত হতো সেটা বলাই বাহুল্য। এই কারণে এখানে এই ব্যাপারে সে অতিশয় দুঃখিত, এখানে দুঃখিতটা হচ্ছে মেইন অ্যাডজেক্টিভ, এবং এই দুঃখিত এই অ্যাডজেক্টিভটাকে অতিশয় এই অ্যাডজেক্টিভটা বিশেষায়িত করছে। সে কিরকম দুঃখিত? সে খুবই দুঃখিত, সে খুবই দুঃখিত, এই কারণে এইটা অতিশয় ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, যেমন বিএমআর মাকসুদ বলছে যে দারুণ সুন্দর দেখতে, এটা কি হয়? হ্যাঁ, দারুণ সুন্দর দেখতে এইটা হয়। বিএমআর মাকসুদ বলছে গাড়িটা বেশ জোরে চলছে। মাহজুজা দিয়া বলছে ভাইয়া অতিশয় ব্যবহার না করলে ওইটা কি হতো? ওটা সিম্পল অ্যাডজেক্টিভ হতো। মানে আমি তোমাদেরকে দেখাই, এইখানে যদি অতিশয়টা না থাকতো, এ ব্যাপারে সে দুঃখিত হতো, তাহলে এই যে দুঃখিতটা এইটাই তখন হয়ে যেত কি? দুঃখিতটাই তখন হয়ে যেত কিন্তু একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, দুঃখিতটাই তখন হয়ে যেত একটা অ্যাডজেক্টিভ। আর যখন কিনা আমি এর আগে একটা অতিশয় দিয়ে দিচ্ছি, সেটা হয়ে যাচ্ছে কি জানো? সেটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ অফ অ্যাডজেক্টিভ, অতিশয়টা। এখন দিয়া জিজ্ঞেস করছে আচ্ছা ভাইয়া এখানে যদি অতিশয় না থাকতো তাহলে কি হতো? এখানে যদি অতিশয় না থাকতো তাহলে কি হতো? এ ব্যাপারে সে দুঃখিত, তখন এই যে দুঃখিত এই অ্যাডজেক্টিভটা হয়ে যেত, তখন এই অ্যাডজেক্টিভটা তখন হয়ে যেত প্রোনাউনের অ্যাডজেক্টিভ। কেন? কারণ এখানে এই যে একটা এ আছে,
এই যে একটা এ আছে, এই ব্যাপারটা যে আসলে কি সেটার নাম কিন্তু মেনশন করা হয় নাই, অর্থাৎ নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে এই এটা। এটা একটা প্রোনাউন, এই কারণে এই অ্যাডজেক্টিভটা বা এই বিশেষণটা তখন হয়ে যেত একটা নাম বিশেষণ। আর যদি স্পেসিফিক ভাবে বলি তাহলে এটা হয়ে যেত একটা সর্বনামের বিশেষণ, এটা হয়ে যেত একটা সর্বনামের বিশেষণ। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখি অব্যয় বিশেষণ। এরপরে আমরা দেখবো হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ বলছে অনেক ভালো বুঝতেছি আজকে। দিয়া দিয়া বলছে যে বুঝেছি ভাইয়া। স্বপন দাস এত ফাজিল বলেছে যা হওয়ার তাই হইতো। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা দেখব অব্যয় বিশেষণ। এরপরে আমরা দেখব কি, এরপরে আমরা দেখব অব্যয় বিশেষণ। ধিক্তারে শতধিক নির্লজ্জ যেজন। আল্লাহ কি গালাগাল অভিশাপটাই না দিচ্ছে। ধিক্তারে শতধিক নির্লজ্জ যেজন, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে অব্যয় বলতে কি বোঝায়? অ মানে না, ব্যয় মানে হচ্ছে পরিবর্তন, তার মানে হচ্ছে যেই ধরনের পদ বা যেই ধরনের শব্দের কোনো পরিবর্তন হয় না সেটাকে আমরা বলি অব্যয় পদ, সেটাকে আমরা বলি অব্যয় পদ। তার মানে এখানে যে দেখো ধিক তারে শতধিক, এই যে ধিক শব্দটা রয়েছে, ধিক বলতে বুঝায় হচ্ছে, ধিক বলতে কি বোঝায়? ধিক বলতে কিন্তু একটা মূলত গালাগাল বোঝায়। গালাগাল বলতে হচ্ছে তাকে অভিসম্পাদ দিচ্ছে। হ্যাঁ আচ্ছা, ওরে বাবা, রাহাত ইসলাম বলছে এটাই কি শেষ স্লাইড? না, এটা শেষ স্লাইড না, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার 13 নম্বর স্লাইড, তোমাদের জন্য প্রিপেয়ার করা আছে হচ্ছে, দেখো এরপরে আছে হচ্ছে একদম কতটুকু কে যেন বললো, এটা কি শেষ স্লাইড কিনা? তোমাদের জন্য আছে 50তম পর্যন্ত স্লাইড। মোটামুটি আগামী এক সপ্তাহ ধরে এটাই পড়বা তোমরা, চিন্তা করো না। বিশাল বিস্তৃত একটা টপিক, এখানে কিন্তু অনেকগুলো টপিক ইনক্লুডেড, প্রত্যেকটা পদ একটা একটা করে বড় বড় করে টপিক। ঠিক আছে, আমরা আজকে আপাতত বিশেষণটা শেষ করব, আমরা এর পরে অতিশয়নে যাব পরের ক্লাসে। আজকে আপাতত বিশেষণটা শেষ করি। হ্যাঁ, তো ধিক্তারে শতধিক নির্লজ্জ যেজন, এটা বলতে আমরা বোঝাই মূলত যে কাউকে অব্যয়। প্রথমত এটা হচ্ছে একটা অব্যয়। কেন এটা একটা অব্যয়? কারণ হচ্ছে যে এটার কোনো পরিবর্তন বা এটার কোনো চেঞ্জ হয় না। আর ধিক বলতে আমাদের একজন বন্ধু কে যেন বলেছে, ফয়সাল বলছে ধিক্কার, এক্স্যাক্টলি। রিফাত বলছে ধিক্কার, দিয়া বলছে ধিক্কার দেওয়া। হ্যাঁ ঠিক আছে, রাহাত ইসলাম যে করছিল এটাই কি শেষ স্লাইড? আচ্ছা হ্যাঁ, রাহাত কেমন লাগলো? কয়টা স্লাইড? স্বপন দাস স্যালাইট বলছে, বলবা স্যাটেলাইটের যুগে এসে তোমরা বলছো স্যালাইট। আচ্ছা ঠিক আছে, আশা করি অব্যয় বিশেষণটাও তোমরা বুঝেছো। তারপরে একটু দেখি বাক্যের বিশেষণ। বাক্যের বিশেষণটা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে, মনে করো একটা বাক্য, দেশ অনেক সমস্যায় জড়িয়ে আছে। ঠিক আছে, একজন সুশীল সমাজের একজন ব্যক্তি বললেন যে দেশ অনেক সমস্যায় জড়িয়ে আছে। তার মধ্যে কেউ যদি পৈতালি করে, মাতব্বরি করে আবার বলে যে দুর্ভাগ্যক্রমে, তার মানে দেখো এই যে দুর্ভাগ্যক্রমে, এটা কিন্তু আসলে দরকার নাই, এটা ছাড়াও কিন্তু বাক্যটা তার অর্থ প্রকাশ করতে পারে। একটা বাক্য যখন নিজেই তার অর্থ প্রকাশ করতে পারে, তারপরেও তার সাথে যখন এইরকম কোনো কিছু বসে তখন সেটা বাক্যের বিশেষণ হিসেবে বিবেচিত হয়। কারণ এটা কিরকম বাক্যের বিশেষণ? দেখো, আমরা যখন বিশেষণের বিশেষণ পড়েছি তখন আমরা দেখেছি যে এই যে বিশেষণের বিশেষণ, এইখানেও আমরা দেখেছি যে এই যে অ্যাডজেক্টিভটা, এটা কিন্তু ম্যান্ডেটরি বা নেসেসারি কিছু না। এটা যদি নাও থাকতো তাতেও কিন্তু কিছু আসতে যেত না। একই রকম ভাবে বাক্যের বিশেষণের ক্ষেত্রে আমরা দেখতে পাই এইখানে যে দুর্ভাগ্যক্রমে এটা যে আছে, এটাই আসলে আছে দুর্ভাগ্যক্রমে। অর্থাৎ এইখানে বাক্যে যদি দুর্ভাগ্যক্রমে নাও থাকতো তারপরেও কিন্তু কিচ্ছু আসতে যেত না। ঠিক আছে, দেশ অনেক সমস্যায় জড়িয়ে আছে, তারপরে কিন্তু কিচ্ছু আসতে যেত না। বাক্যের বিশেষণটা তখন জাস্ট সিম্পলি ব্যবহার হতে পারতো, শুধুমাত্র এই যে এইটুক বাদ দিয়ে দেশ অনেক সমস্যায় জড়িয়ে আছে, এইটাই কিন্তু একটা সম্পূর্ণ বাক্য। এই সম্পূর্ণ বাক্যটাকে যখন কোনো শব্দ বিশেষায়িত করে, যেমনটা দুর্ভাগ্যক্রমে এখানে করছে দুর্ভাগ্যক্রমে, সো
এইটা তখন কিন্তু একটা বাক্যের বিশেষণ। আশা করি তোমরা বাক্যের বিশেষণ শেষ বুঝতে পেরেছো। আচ্ছা, তামিম ইসলাম বলছে ভাইয়া স্লাইড পড়িয়ে ছুটি দিয়ে দেন, রাতে ফোনে চার্জ দেয়নি, 5% চার্জ আছে, পাওয়ার ব্যাংকে চার্জ নাই। আচ্ছা, আহারে বেচারা। রাহাত বলেছে বাংলা টাইপ খুব বেশি ভালো পারি না, তাই ভুল হয়। এই যে স্বপন দাস হাসাহাসি করছিল, স্বপন এমনটা করার মতেই উচিত না। আচ্ছা, স্বপন দাস বিদ্যাধর, স্বপন দাস বলছে ভাইয়া একসাথে পুরো ওয়ার্ড কিভাবে সিলেক্ট করেন। আচ্ছা, তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে মনে করো অ্যাডজেক্টিভ অফ অ্যাডজেক্টিভ সিলেক্ট করবো। প্রথমে কার্সরটা এভাবে নিবা, শিফট প্রেস করবা, তারপরে উপরের অ্যারো বাটনটা দিবা, তাহলে পুরোটুকু সিলেক্ট হয়ে যাবে। বুঝছো স্বপন? তোমাদের তো ক্লাস নিতে আসলাম বাংলা, তোমাদের টাইপিং এরও ক্লাস নিচ্ছি, তোমাদের হচ্ছে তোমাদের সাথে স্লাইড মেকিং এরও ক্লাস নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের আজকের আর যা যা কিছু কমেন্ট, এটা প্রশ্ন আমাকে একটু লিখে জানাও। আমি এই যে বিশেষণের যে অতিশয়ন আছে, এইটা মূলত তোমাদের জন্য আজকে HW থাকছে। তারপরে আমরা এরপরে বাংলা ভাষায় একই পদে কিভাবে বিশেষ্য ও বিশেষণ রূপে প্রয়োগ হয় এইটাও তোমরা বাসায় পড়তে পারবা। এটাও খুব কঠিন কিছু না, আমি একটু সিম্পলি তোমাদেরকে দেখিয়ে দিই এটা তোমরা বাসায় কিভাবে পড়বা। যেমন ভালো শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, যেমন ভালো বাড়ি পাওয়া কঠিন, আবার এটা কিন্তু বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয় বা এটা নাউন হিসেবে ব্যবহৃত হয়। যেমন আপন ভালো সবাই চায়, তার মানে নিজের ভালো সবাই চায়, তার মানে কি, তার মানে হচ্ছে নিজের ভালো সবাই চায়। ঠিক আছে, এরপরে হচ্ছে মন্দ বিশেষণ হিসেবে কিভাবে ব্যবহৃত হয়। মন্দ কথা বলতে নাই, বিশেষ্য রূপে কিভাবে হয়, এখানে কি মন্দটা তুমি দেখলে। ঠিক আছে। আচ্ছা, এমডি ফাতিহুল ইসলাম তাইফুর বলছে ভাইয়া ইংরেজি লিখে হঠাৎ বাংলা বানিয়ে ফেলেন কিভাবে? আমি তো মাঝে মাঝে বাংলা লিখতে গিয়ে ইংরেজি লিখে ফেলি, দেখি অভ্র ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা হয় নাই। তোমরা হচ্ছে তুমি প্রেস করবা, তুমি হচ্ছে তোমার জন্য হচ্ছে কাজ হচ্ছে তুমি ফাংশন, একটা বাটন থেকে ফাংশন প্লাস F12 প্রেস করবা, তাহলে তোমার উইন্ডোজের ক্ষেত্রে দেখা যাবে যে তাহলে তোমার যে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হবে সাথে সাথে, মানে এটা একটা শর্ট কি। ঠিক আছে। আচ্ছা, এমডি মাজহারুল ইসলাম বলছে ভাইয়া স্লাইডটা আজকে দিলে উপকার হতো। ঠিক আছে, আজকে স্লাইডটা আমি দিয়ে দিব। এই যে ভূমিকম্পের কথাবার্তা শুরু হয়ে গেছে। এরপরে তোমরা দেখো আরো কিছু শব্দ এখানে আছে, যেমন পূর্ণ, নিশীথ, শীত, এগুলো বাসায় পড়বা। হ্যাঁ, এগুলো তোমাকে আলাদা করে পড়ানোর বা বোঝানোর কিছু নাই, এগুলো তোমরা বাসায় পড়বা। নেক্সট ক্লাসে আমরা পড়া শুরু করব সর্বনাম পদ থেকে। তো নেক্সট ক্লাসে আমরা সর্বনাম পদ থেকে পড়বো। আমি নেক্সট ক্লাসের সময়সূচি তোমাদেরকে গ্রুপেই জানিয়ে দিব। পরবর্তী ক্লাসে দেখা হবে। আজকের ক্লাসে আশা করি তোমরা কিছু জিনিস শিখতে পেরেছো, যে জিনিসগুলো তোমরা আগে ভুল করতে। যেমন হচ্ছে আমি একটু যদি দেখাই, যেমন হচ্ছে ওই যে ক্রমবাচক, যেমন সংখ্যাবাচক আর পরিমাণবাচক তোমরা আলাদা করতে পেরেছো, ক্রমবাচকটা তোমরা আলাদা করতে পেরেছো। এই ব্যাপারগুলো আশা করি আজকের ক্লাসে তোমরা নতুন করে শিখতে পেরেছো। আর তার পাশাপাশি আগে যা কিছু পড়েছিলা, আগেও যা কিছু বুঝতা বিশেষণের বিভিন্ন প্রকারভেদ, সেগুলো আশা করি আজকে আরেকটু ঝালাই হয়ে গেছে। তো পরের ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। আজকের ক্লাসে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।